আসসালামু আলাইকুম। তো আজকে যারা যুক্ত আছেন সবাইকে স্বাগত জানাচ্ছি। আপনারা আশা করছি স্ক্রিন দেখতে পাচ্ছেন এবং আমরা এই যে আমাদের যে ওয়ার্কশপটা চলমান রয়েছে সেটার ১ম পর্ব দেখেন নাই। সম্ভবত আপনারা ইনভিটেশনের মধ্যে একটা লিংক পেয়েছেন, সেখান থেকে দেখে নিতে পারেন। তো আজকে যেটা বলব যে মোবাইল জার্নালিজম বা মজুর রিপোর্টিং এর সুবিধা বা অ্যাডভান্টেজেস আমরা গত পর্বে এই পর্যন্ত এসেছিলাম। আজকে সেই অ্যাডভান্টেজেস গুলো নিয়ে আমরা একটু আ স্পেসিফিক কয়েকটা কথা বলব। সেগুলো একটু আমরা খেয়াল করি। কেন আমরা মোবাইল জার্নালিজমের বিষয়গুলো নিয়ে কেন আমাদের জানাশোনা থাকা দরকার বা কেন আমরা এই বিষয়ে স্কিল আমাদের ডেভেলপ করতে হবে সেই বিষয়টা একটু যাদের মানে জার্নালিজমে আগ্রহ আছে কিংবা অনেকেই তো ফ্রিল্যান্স জার্নালিস্ট হিসেবে কাজ করেন অথবা অনেকে ইন্ডিপেন্ডেন্ট জার্নালিস্ট হিসেবে কাজ করেন। তো সেক্ষেত্রে এইগুলো কিন্তু মোটামুটি খুব বেশি প্রয়োজন। যেহেতু এখন মোবাইল জার্নালিজমটা মোটামুটি পরিচিত হয়ে উঠেছে। তো কাজেই এই বিষয়টা আমাদের সবার জন্যই কম বেশি গুরুত্বপূর্ণ যারা এই সেক্টরে বা কনটেন্ট ক্রিয়েশন এ অনেকেই আগ্রহ দেখিয়ে থাকেন। তো মজুর রিপোর্টিং এর ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ কতগুলো অ্যাডভান্টেজেস রয়েছে তার মধ্যে এক নাম্বার হচ্ছে গিয়ে লোয়ার কস্ট, মানে সবচেয়ে কম খরচে আপনি চাইলে অল্প কিছু জার্নালিজম কিট ক্রয় করতে পারেন। কিট বলতে এখানে বোঝাচ্ছি যে এই যে একটা ডিভাইস লাগবে, নিশ্চয়ই আমরা স্মার্টফোন ব্যবহার করছি, সেটার সাথে আমাকে কিছু গিয়ার আইটেম যোগ করতে হবে, যেমন ট্রাইপড লাগবে, মাইক্রোফোন লাগবে। হ্যাঁ, এই যে ছোটখাটো কিছু গিয়ার আইটেম আমাকে অ্যাড করতে হচ্ছে, এগুলো সব মিলে খুব বেশি খরচ না। কিন্তু আপনি যদি ট্রেডিশনাল জার্নালিজমের দিকে তাকান সেখানে কিন্তু বিশেষ করে ব্রডকাস্টিংয়ের জন্য অনেক ধরনের ইকুইপমেন্টের প্রয়োজন হয়। ক্যামেরার প্রয়োজন হয়, ট্রাইপড, তারপর হচ্ছে লাইভ ভিউর মতো ডিভাইস দরকার হয় লাইভ ব্রডকাস্টিংয়ের জন্য। ব্যাকপ্যাক নিয়ে যেতে হয়। তো এই যে একে তো হচ্ছে সেটার ফ্লেক্সিবিলিটি কিংবা আমরা যেটাকে বলবো পরিবহনের বিষয় আছে। সেক্ষেত্রে কিন্তু মোবাইল জার্নালিজমের যে ইকুইপমেন্টগুলো সেগুলোর দামেও সাশ্রয়ী এবং সেটা পরিবহনেও খুব সহজ। তো এটা আমাদের আমরা বলতে পারি এক কথায় যে এটা আমাদের মোটামুটি খরচ কমিয়ে দেয়। জার্নালিজম করতে গিয়ে অল্প খরচে আমি আমার আগ্রহ বা আকর্ষণের বিষয়টা নিয়ে আমি কাজ করতে পারবো। সেটা যদি জবও হতে পারে অথবা যদি জব না হয়ে যদি আপনি ইন্ডিভিজুয়ালি কাজ করেন সেক্ষেত্রেও একই কথা। দেন হচ্ছে মোবিলিটির একটা ব্যাপার আছে। আপনি যদি কোনো ব্রেকিং নিউজ যেকোনো সিচুয়েশন থেকে আপনি যদি ফার্স্ট রিপোর্টিং করতে চান তাহলে আপনাকে এই যে মোবাইল জার্নালিজমের এই বিষয়গুলো আয়ত্ত করতেই হবে। এবং আমরা জানি বর্তমান সময়ে ব্রেকিং নিউজগুলো কিন্তু টেলিভিশন কিংবা নিউজ পেপারের অনেক আগেই আমরা মোবাইলের মাধ্যমে পেয়ে যাই। তো কাজেই এটা বুঝতেই পারছি যে মোবিলিটির বিষয়টা এখানে অনেক বেশি একটি গুরুত্বপূর্ণ ফ্যাক্ট। দেন সেফটি। আপনি যদি জার্নালিজম করতে গিয়ে যদি মানে অনেক হেভি ইকুইপমেন্ট নিয়ে ঘোরাফেরা করেন তাহলে আসলে আপনি সব জায়গায় মুভও করতে পারবেন না। আবার সেফটিরও একটা ব্যাপার-স্যাপার আছে। এবং সেগুলো আপনাকে হয়তোবা যেকোনো জায়গায় অ্যাক্সেস নাও দিতে পারে। তো কাজেই সেফটির কথা চিন্তা করলেও কিন্তু মজুর রিপোর্টিং এর এই যে মোবাইল জার্নালিজমটা খুব বেশি ফ্লেক্সিবল একটা বিষয় হতে পারে। দেন হচ্ছে এখন তো ডিভাইসের যুগ বা স্মার্টফোন যারা ব্যবহার করি আমরা তাদের দেখব যে আমরা ফার্স্ট জেনারেশন, সেকেন্ড জেনারেশন থেকে শুরু করে এখন বর্তমান জেনারেশনের স্মার্টফোনগুলোতে কিন্তু এখন আর মানে যে ভিডিওর কোয়ালিটি আগে একটু খারাপ ছিল এবং সেটা কিন্তু উন্নত হতে হতে এখন টেলিভিশনকে ছাড়িয়ে গিয়েছে। এখনও আপনারা দেখবেন যে অনেকগুলো টেলিভিশনে কিন্তু এইচডি এইচডি মানে স্ক্রিন আমরা দেখতে পাই। সে তুলনায় কিন্তু মোবাইল ডিভাইসগুলো কিন্তু 4K কোয়ালিটির ভিডিও আপনি শুট করতে পারছেন মোবাইল ফোন দিয়ে। তো কাজেই 4K কোয়ালিটি পাওয়ার জন্য মোবাইল জার্নালিজমে এখন একটা বড় ধরনের অ্যাডভান্টেজ দিচ্ছে। আরেকটা বিষয় হচ্ছে লাইভ স্ট্রিম। আপনি ওই যে যেটা বলছিলাম যে টেলিভিশন জার্নালিস্ট যারা ব্রডকাস্ট জার্নালিস্ট তাদেরকে কিন্তু ক্যামেরাম্যান সাথে করে আবার ক্যামেরা, ব্যাকপ্যাক অনেকগুলো ইকুইপমেন্ট সাথে করে নিতে হয় লাইভ স্ট্রিমিংয়ের জন্য। তো সেক্ষেত্রে মোবাইল জার্নালিজমে কিন্তু এই বিষয়টা অনেক সহজ হয়ে গিয়েছে। আপনি যেকোনো জায়গা থেকে আপনার কানেক্টিভিটি থাকলে আপনি লাইভ দিতে পারেন। সেক্ষেত্রে খুব বেশি ইকুইপমেন্টের প্রয়োজন হচ্ছে না। ইন্টারনেট কানেক্টিভিটি থাকলে আর ডিভাইস থাকলে এবং আপনি মানে অল্প কিছু বিষয়ে আপনার স্কিল থাকলেই কিন্তু আপনি লাইভ স্ট্রিমিং এর জন্য প্রিপেয়ার।
তো এটা একটা বড় ধরনের অ্যাডভান্টেজ। আরেকটা হচ্ছে জব এফিসিয়েন্ট। এইটা যদি আমরা একটু চিন্তা করি যে মোবাইল জার্নালিস্ট যারা বা মজুর রিপোর্টার যারা তারা কিন্তু একই সাথে সে নিজে একজন যেভাবে সে জার্নালিস্ট রিপোর্টিং এর জন্য যেভাবে কাজ করে, ঠিক একই সাথে সে আবার ক্যামেরাম্যানও, আবার এডিটরও এবং একজন ডিজাইনারও। তো একই সাথে তার আসলে মাল্টি টাস্কিং করতে হয়। এই বিষয়টা হচ্ছে জবকে অনেক বেশি এফিশিয়েন্ট করেছে। যেখানে ট্রেডিশনাল জার্নালিজমের ক্ষেত্রে কিন্তু একজন রিপোর্টারের সাথে একজন ক্যামেরা পার্সন থাকে, তার আবার কতগুলো ইকুইপমেন্ট থাকে, হ্যাঁ, পরিবহনের একটা ব্যাপার-স্যাপার থাকে, অনেক বেশি ইয়ে হয়। সেই তুলনায় কিন্তু মোবাইল জার্নালিজমে অনেক বেশি জব এফিশিয়েন্ট। এবং আপনারা বর্তমান সময়ে দেখতে পাচ্ছেন যে টেলিভিশন চ্যানেল কিংবা নিউজ পেপারগুলো খুব বেশি পরিমাণে মজুর রিপোর্টার নিচ্ছে। এটা তো আ আমাদের দেশে কিন্তু এটা ইদানিং শুরু হয়েছে। খুব বেশি বছর হয়নি। কিন্তু ইন্টারন্যাশনালি চিন্তা করলে সেটা অনেক আগ থেকেই এই যে মজুর রিপোর্টিং এর বিষয়টা অনেক বেশি পরিচিত। এবার আসে আমরা মোটামুটি বুঝতে পারলাম যে আসলে মজুর রিপোর্টিং এর যে অ্যাডভান্টেজ রয়েছে সেগুলো মোটা দাগে এই যে কয়েকটা পয়েন্ট আমরা আলোচনা করলাম এর মধ্যেই আমরা খুঁজে পাবো। এরপরে আসি আমরা মোবাইল জার্নালিজমে আসলে কিভাবে আপনি মাস্টারিং করতে পারেন কিংবা আপনি একজন ভালো মানের মজুর রিপোর্টার কিভাবে হতে পারেন। এই বিষয়টা নিয়ে যদি কথা বলি তাহলে এক কথায় হচ্ছে মানে এটার জন্য মানে এই ক্ষেত্রে আপনার সফলতার একটাই কি, সেটা হচ্ছে আপনাকে ট্রেনিং নিতে হবে। সবকিছুরই ট্রেনিং প্রয়োজন রয়েছে। আমরা এখানে যে বিষয়গুলো নিয়ে আলোচনা করছি সেখানে আমরা কিন্তু আসলে জার্নালিজম নিয়ে আলোচনা করছি না। জার্নালিজম একটা বৃহৎ আলোচনার বিষয় এবং একটা ইউনিভার্সিটিতে ৪ থেকে ৬ বছরের আপনি গ্র্যাজুয়েশন, পোস্ট গ্র্যাজুয়েশন করে আপনি একটা ডিগ্রি কমপ্লিট করার মধ্য দিয়ে যে জ্ঞান অর্জন করবেন, যে একাডেমিক ডিসিপ্লিনের মধ্যে থাকবেন, সেখানে যে আপনার অনেক ধরনের স্কিল এবং নলেজ গ্যাদার হবে, সেটা কিন্তু আপনি উইদাউট মানে আপনি ওই ধরনের ব্যাকগ্রাউন্ড থেকে না এসেই কিন্তু সেগুলো একসাথে আয়ত্ত করে ফেলতে পারবেন না। এটা অসম্ভব ব্যাপার। তো কাজেই এটাও মাথায় রাখতে হবে যে জার্নালিজম আমি করছি, সেই জার্নালিজমের মধ্যে আমার একাডেমিক ব্যাকগ্রাউন্ড বা জার্নালিজমের যে অন্তর্নিহিত ভাব উদ্দেশ্য, যে এথিক্সের ব্যাপার আছে, আরও অনেকগুলো বিষয় আছে, সেগুলো কিন্তু আপনি শুধুমাত্র মজুর রিপোর্টার হিসেবে হুট করে একটা মোবাইল ডিভাইস এবং একটা ট্রাইপড, একটা মাইক্রোফোন হয়ে গেলে আপনি কিন্তু জার্নালিস্ট হয়ে যেতে পারবেন না। কিন্তু হয়তোবা আপনি ছোটোখাটো দু একটা কোর্স কিংবা ট্রেনিং করে নিজেকে একটু ঝানু করে নিতে পারেন। বাট দিন শেষে হচ্ছে ভালো জার্নালিস্ট হতে হলে আপনাকে ডিপ নলেজ গ্যাদার করতে হবে। তবে আপনি যদি মাস্টারিং করতে চান এই যে মোবাইল জার্নালিজমে, তাহলে আপনাকে আ কয়েকটা মানে ৩ টা বিষয়ের সাথে ৩ টা বিষয়ের সম্পর্ক স্থাপন করতে হবে। আমরা এখানে যেটা দেখতে পাচ্ছি, এই যে আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন, আমি একটু ছোট করে দেখাচ্ছি। আ আসলে মোবাইল জার্নালিজমে ৩ টা বিষয়ের সাথে সম্পর্ক থাকে। একটা হচ্ছে কনটেন্ট, আরেকটা হচ্ছে মোবিলিটি, আরেকটা হচ্ছে কানেক্টিভিটি। তো একটার সাথে আরেকটার সম্পর্ক রয়েছে। আপনি কনটেন্ট বানাবেন মানে হচ্ছে কি, আপনার কনটেন্ট বানানোর জন্য কিছু স্কিল লাগবে। স্কিলগুলো কেন লাগবে? যেমন আপনি নিউজ গ্যাদার করবেন, ওই নিউজটা ভেরিফাই করবেন বা ফ্যাক্ট চেকিং করবেন, সেটাকে এডিট করবেন, দেন হচ্ছে পাবলিশ করবেন এবং সেটার নিউজটার সাথে যাতে করে আপনার অডিয়েন্সের এঙ্গেজমেন্ট বাড়ে সেটার জন্য আপনি কাজ করবেন। এই সবগুলো কিন্তু স্কিল আপনার কনটেন্ট রিলেভেন্ট। আবার একই সাথে এটাও সত্য যে আপনার এই যে স্কিলগুলোর যদি আপনি মোবিলিটির কথা চিন্তা করেন সেক্ষেত্রে আপনার ডিভাইস লাগবে, ডিভাইসের সাথে কিছু গিয়ার আইটেম লাগবে, মাইক্রোফোন লাগবে, ট্রাইপড লাগবে। সেগুলো কিন্তু আপনার এই যে ওভারঅল মোবাইল জার্নালিজমের জন্য প্রয়োজনীয়। আবার সেখানেও আপনার স্কিলের ব্যাপার আছে। অর্থাৎ আপনি একটা জিনিস খেয়াল করেন, কনটেন্টের ক্ষেত্রে যেভাবে আপনার স্কিলের প্রয়োজন আছে, কনটেন্টের জন্য যেভাবে আপনার আ আ কিছু ইকুইপমেন্টের প্রয়োজন রয়েছে, আবার ঠিক তদ্রূপভাবে মোবিলিটির জন্য আপনার স্কিলের প্রয়োজন রয়েছে, মোবিলিটির জন্য আপনার ইকুইপমেন্ট প্রয়োজন রয়েছে। আবার কানেক্টিভিটির জন্য যেমনিভাবে আপনার টেকনোলজি দরকার আছে, আবার কানেক্টিভিটির জন্য আপনার ইকুইপমেন্টও দরকার আছে। কানেক্টিভিটি বলতে আমরা যেটা বুঝাই সেটা হচ্ছে ইন্টারনেট কানেকশন আমরা খুব সহজেই বুঝি।
ওয়্যার কানেকশনও হইতে পারে, ইন্টারনেট কানেকশানও হইতে পারে, ওয়্যারলেস কানেকশান হইতে পারে, ব্লুটুথ কানেকশান হইতে পারে। এই কানেক্টিভিটিগুলোর সম্পর্কে বিশদ জ্ঞান থাকা আবশ্যক। আবার আপনার ইকুইপমেন্টের ব্যবহার সম্পর্কে আপনার জ্ঞান থাকতে হবে, নলেজ থাকতে হবে। যেমন আপনি ডিভাইস ব্যবহার করতেছেন, সেই স্মার্টফোনের ক্যামেরার সেটিংস সম্পর্কে আপনার পূর্ণ ধারণা থাকলে আপনি সঠিকভাবে আপনি ফটো ক্যাপচার করতে পারবেন, স্টিল ভিডিও শ্যুট করতে পারবেন। আপনি কিভাবে ফুটেজ কোন অংশ কিভাবে কেটে নেবেন সেগুলো সম্পর্কে আপনার পরিষ্কার ধারণা থাকলে অল্প সময়ে আপনি কিন্তু নিউজ গ্যাদার করতে পারবেন এবং সেটাকে পাবলিশ করতে পারবেন। সো এগুলো সবগুলোই কিন্তু আপনার ট্রেনিং রিলিভেন্ট। কন্টেন্ট বলেন, মোবিলিটি বলেন, কানেক্টিভিটি বলেন, এই কারণ এগুলোর অভ্যন্তরে আবার আপনাকে স্কিল, ইকুইপমেন্ট, আবার টেকনোলজি, এই বিষয়গুলো সম্পর্কেও আপনাকে ধারণা রাখতে হবে। কাজে এগুলো নিয়ে আমরা এখানে বিশদে আলোচনা করছি না, হয়তোবা পরবর্তী অন্য কোনো পর্বে আমরা এগুলো নিয়ে কথা বলবো। কিন্তু আপনাদেরকে বেসিকটা জানিয়ে রাখলাম এখানে বোঝার সুবিধার্থে। এরপর আসে আমরা যে স্কিলের কথা বলছি বারবার, যে আসলে মোজো রিপোর্টিংয়ে আমার স্কিল প্রয়োজন, কিন্তু স্কিলগুলোর আসলে স্পেসিফিক প্রয়োজনীয়তাটা কোথায় এবং এগুলো আসলে কিভাবে হেল্প করবে। আপনি যদি রিপোর্টিং করতে চান তাহলে আপনাকে কিন্তু অনেকগুলো জিনিসের প্রয়োজন হবে। একটা হচ্ছে হার্ডওয়্যার আইটেম, আর একটা হচ্ছে আপনার যেগুলো আসলে দেখা যায় না সেই স্কিলগুলোরও প্রয়োজন রয়েছে। আমরা স্কিলকে দুই ভাগে ভাগ করি সাধারণত, সফট স্কিল এবং হার্ড স্কিল। তো এখানে আমি খুব সংক্ষেপে বলি যে একটা নিউজ রিপোর্টিংয়ের জন্য আপনাকে প্রথমে যেটা করতে হবে সেটা হচ্ছে একটা রাফ স্টোরি বোর্ড তৈরি করতে হবে। মানে হচ্ছে পরিকল্পনা আপনাকে নিতে হবে, পরিকল্পনা করতে হবে যে আপনি কী ধরনের রিপোর্ট করতে যাচ্ছেন, কী ধরনের রিপোর্ট কোন মিডিয়ার জন্য করতে যাচ্ছেন। সেটা কি টেলিভিশন ব্রডকাস্টের জন্য রিপোর্ট করতে যাচ্ছেন, নাকি ইলেকট্রনিক মিডিয়া অন্য কোনো মিডিয়ামের জন্য, অথবা আপনি সোশ্যাল মিডিয়ার জন্য, মাল্টিমিডিয়ার জন্য করছেন। সে বিষয়টা আপনাকে আগে সুনির্দিষ্টভাবে নির্ধারণ করতে হবে এবং সেটার একটা রাফ স্টোরি বোর্ড তৈরি করতে হবে। প্ল্যানিং, পরিকল্পনার সাথে আপনি যুক্ত করতে হবে যে আপনি ভিজুয়াল এবং শর্টস যেগুলো নেবেন এবং সেগুলোর জন্য একটা ক্লিয়ার স্ক্রিপ্ট লিখতে হবে। অর্থাৎ আপনি স্টোরি করতে যাচ্ছেন, যেমন এইবারের ঈদে আপনি একজন মজুর রিপোর্টার, আপনি সদরঘাটে গেলেন, সেখানে গিয়ে একটা নিউজ রিপোর্ট করবেন। তো ঘাটে গিয়ে আপনি টার্মিনালে গিয়ে সেখানে আসলে আপনি একজন মানুষ, আপনি কি উদ্দেশ্যে আসছেন সেটা কিন্তু আপনাকেই নির্ধারণ করতে হবে। দেখা গেছে যে ১০ জন ব্যক্তি যদি ওখানে থাকে তাহলে একেকজনের কিন্তু একেক ধরনের অবজারভেশন থাকবে। তাদের প্রত্যেকেরই পার্সপেক্টিভ ভিন্ন ভিন্ন হবে। সো আপনার এটার একটা ক্লিয়ার আগে থেকেই একটা প্ল্যানিং থাকতে হবে যে আপনি কোনটা ফোকাস করবেন। যে ঈদে যারা বাড়ি থেকে আসছে অথবা যাচ্ছে তাদের এই যে ট্রান্সপোর্টেশনটা কি স্মুথ হচ্ছে কিনা এটা ফলো করবেন, টিকিটের দাম বাড়তি কিনা এটা ফলো করবেন, নাকি এখানে কোনো ধরনের দুর্ঘটনা ঘটছে কিনা। হ্যাঁ, তারপর হচ্ছে আপনি চাইলে হয়তো বা ওই সময়ে সেখানে নদীর অবস্থা বা ওয়েদারের অবস্থা, নানান বিষয়ে কিন্তু আপনি সামনে নিয়ে নিউজ করতে পারেন। তো বিভিন্ন জনের বিভিন্ন ধরনের পার্সপেক্টিভ থাকবে, সেজন্য পূর্ব থেকে আসলে এইসবগুলো ক্লিয়ার থাকা ভালো। ক্লিয়ার স্ক্রিপ্ট হইলে আপনি মোটামুটি আপনার যে প্রোডাকশন, আপনি যে নিউজ প্রোডাকশনে যাচ্ছেন সেটার জন্য মোটামুটি আপনার জন্য সহজ হয়ে যাবে, অল্প সময়ে আপনি আপনার কাজটা সেরে আসতে পারবেন। দেন হচ্ছে আরেকটা বিষয়, যে যারা আসলে সত্যিকারে মোবাইল জার্নালিস্ট তারা কিন্তু একই সাথে শ্যুট করতে থাকে আবার এডিটও করতে থাকে। অর্থাৎ আপনার আলাদা আসলে সময় করে নেবেন এই সুযোগটা খুব কমই পাবেন। আপনি যখন রিপোর্টিংয়ের জন্য গিয়েছেন তখন একই সাথে আপনি শ্যুট করছেন, মোবাইল গিয়ার আইটেম সবগুলো সেট আপ করে আপনি শ্যুট করছেন, আবার পাশাপাশি আপনাকে এডিটিংয়েরও কাজ করতে হবে, অথবা আপনি আসা যাওয়ার সময় হলেও আপনাকে কিন্তু এডিটিংয়ের কাজটাও সেরে ফেলতে হবে। অর্থাৎ এটা হচ্ছে কি আসলে সত্যিকার অর্থে একজন মাস্টার লেভেলের মজুরি রিপোর্টারের স্কিল, যে সে যখন শুটিং করছে তখনই সে আবার এডিটিংয়ের কাজও শেষ করছে। হ্যাঁ, এবং এইটা কখন পারা যাবে, যখন আপনি মোবাইল ডিভাইস ক্যামেরার সম্পর্কে একেবারে এক্সপার্ট হবেন, তখন আপনাকে সারাক্ষণ ধরে মোবাইল ধরে বসে থাকতে হবে না, যে একেবারে ঘটনার শুরু থেকে শেষ পর্যন্ত আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে বা বসে বসে আমি রেকর্ড করলাম। পুরো
রিপোর্টটা আমার প্রয়োজন নাও হতে পারে। আমি যে অ্যাঙ্গেলে রিপোর্টটা করতে চাচ্ছি ওই অ্যাঙ্গেলের জন্য প্রয়োজনীয় ফুটেজগুলো আমার সংগ্রহ করতে পারলেই হয়। আমি সারাক্ষণ ধরে বসে মোবাইলের ব্যাটারির চার্জ আমার শেষ করার প্রয়োজন নেই। সো এছাড়াও আরও কিছু বিষয় আছে, যেমন আপনাকে সাউন্ড সিস্টেমের সাথে পরিচিত থাকা, সফটওয়্যার অ্যাপ্লিকেশনের সাথে পরিচিত থাকা, যাতে করে আপনি ওই যে যেটা বললাম আর কি, যে আপনি একই সাথে এডিটিংয়ের কাজটাও দ্রুত করে ফেলতে পারেন। কাজেই আপনাকে একই সাথে আপনি যে ব্রডকাস্ট করতে যাচ্ছেন সেটার রিলিভেন্ট অ্যাপ্লিকেশন, সফটওয়্যার এগুলোর সম্পর্কে আপনার জ্ঞান থাকতে হবে। এছাড়াও আমাদের আরেকটা বিষয়ে মোজো রিপোর্টারের জ্ঞান থাকা আবশ্যক, এবং এইটা একটা সেন্সের বিষয়। বলে না যে মানুষের যে যারা জার্নালিস্ট তাদের একটা নিউজ সেন্স থাকে, প্রত্যেক মানুষেরই একটা স্পেসিফিক বিষয়ে সেন্সের একটা ব্যাপার-স্যাপার থাকে। তো জার্নালিস্টের সবসময় নিউজ সেন্স থাকে, মানে তার নাকে মানে গন্ধ শোকার মতো সে যে কোনো জায়গায় গেলে কোনো একটা ইনফরমেশন, কোনো একটা ঘটনা তার সামনে আসলে সেটাকে নিউজ ফরম্যাটে কল্পনা করতে পারে। তো কাজেই মোবাইল জার্নালিস্ট যারা, এখানেও তারা কিন্তু ঠিক একই রকমভাবে একটা জিনিস চিন্তা করে রিপোর্টিংয়ের জন্য কন্টেন্টটাকে তৈরি করতে হয়। সেটা হচ্ছে সেই কোন প্ল্যাটফর্মের জন্য কিভাবে ফরম্যাট করবে। ভিডিও কন্টেন্টটা বা তার যে প্যাকেজ সে তৈরি করেছে সেটাকে, নিউজ প্যাকেজটাকে কিভাবে সে আসলে ডেলিভার করবে। সেক্ষেত্রে সাধারণত বর্তমান সময়ে তো শুধুমাত্র অডিয়েন্সরা নির্দিষ্ট কোনো মিডিয়াতে নিউজ কনজিউম করে না। দেখা যায় যে একেক কমিউনিটির মানুষ একেক ধরনের প্ল্যাটফর্ম থেকে নিউজ কনজিউম করে। কেউ হয়তো বা টুইটারে সবসময়, টুইটার বর্তমানে এক্স, সেখানে সবসময় তারা সার্ফিং করে। কেউ হয়তো ইউটিউবে সার্ফিং করে, কেউ হয়তো ফেসবুকে সার্ফিং করে। তো কাজেই কমিউনিটি তো আলাদা আলাদা। কাজে আপনাকে ওই কমিউনিটির অডিয়েন্স যারা আছে তাদের রুচিবোধের বা তাদের পছন্দের উপরে ভিত্তি করে আপনাকে কিন্তু ফরম্যাটিং করতে হবে, বা নিউজের একে তো হচ্ছে নিউজের অ্যাপ্লিকেশন থেকে ফরম্যাটিং করা, আরেকটা হচ্ছে নিউজটাকে আসলে এডিট করার সময় ওইভাবে সাজানো যাতে করে সেটা যদি টিকটকে যায় সেটা কেমন হবে, যে যদি সেটা লিঙ্কডইনে যায় তাহলে কেমন। লিঙ্কডইন হচ্ছে একটা প্রফেশনাল প্ল্যাটফর্ম, সেখানে তো আপনি টিকটক টাইপের ভিডিও দিলে হবে না। আবার ইউটিউব হচ্ছে এক ধরনের মানে মিড রেঞ্জের একটা প্ল্যাটফর্ম, সেখানে অডিয়েন্স কারা আসে, তারা কি ধরনের নিউজ কনজিউম বেশি করে, এগুলো নিয়ে আপনাকে রিসার্চ করতে হবে। এই বিষয়গুলো আমাদের পরবর্তীতে আসছে। আমি জাস্ট এখানে সংক্ষেপে বললাম আর কি, যে মজুরি রিপোর্টারের কিন্তু এই বিষয়টাকে মাথায় রাখতে হয় যে সোশ্যাল প্ল্যাটফর্ম, সেপারেট প্ল্যাটফর্মের জন্য ইউনিক অনলাইন কমিউনিটি আছে। সেই ইউনিক অনলাইন কমিউনিটি কথা চিন্তা করে কিন্তু আপনাকে নিউজ রিপোর্টিং করতে হবে। এই গেল কিছু বেসিক বিষয় যেগুলো আসলে একজন মজুরি রিপোর্টারের বলা যেতে পারে খুবই গুরুত্বপূর্ণ স্কিল থাকতেই হবে। এর সাথে আরও কিছু আছে, হয়তো আমরা সবগুলো টাচ করতে পারিনি। এবার আসি আমরা আসলে মজুরি রিপোর্টারের রিপোর্টিংয়ের ওয়ার্ক ফ্লোটা কেমন হতে পারে, মানে ধাপটা কি হবে, কোনটার পর কোনটা করবে। এইটা আসলে এইভাবে মানে আমরা এইভাবে একাডেমিক আলোচনার থেকেও এটা মূলত আপনি যখন প্র্যাকটিক্যালি কোনো একটা প্যাকেজ কন্টেন্ট অথবা নিউজ স্টোরি নিয়ে কাজ করতে যাবেন তখন আপনি খুব ভালোভাবে বিষয়টা বুঝতে পারবেন। আমরা এখানে একটু দেখি, স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন যে ওয়ার্ক ফ্লোটা আসলে কি হতে পারে। ওয়ার্ক ফ্লোর প্রয়োজনটা এই কারণে বেশি, সেটা হচ্ছে আপনি যে ডিভাইস, ইকুইপমেন্ট, গিয়ার আইটেমগুলো নিয়ে গেছেন সেগুলো তো আপনাকে সার্বক্ষণিক দিবে না। আপনি সেগুলো থেকে অল্প কিছু সময়ের জন্য সেগুলো ব্যবহার করতে পারবেন। যেমন ব্যাটারির একটা ব্যাপার-স্যাপার, ব্যাটারি লাইফ কতটুকু আছে, মেমোরি ক্যাপাসিটি কতটুকু আছে, কোন ফাইল ফরম্যাটে আপনি সেটা রেকর্ড করলে আপনার মেমোরি ক্যাপাসিটিতে কতটুকু কুলোবে, এই বিষয়গুলো কিন্তু মাথায় রাখতে হয়। সো দেখা যাবে নাইলে আপনি একটা ভিডিওর একটা ফুটেজ নিতে গিয়েই পুরো মেমোরি ফুল হয়ে গেছে। কারণ হচ্ছে আপনি হয়তোবা অনেক বেশি রেজোলিউশনের ফুটেজ রেকর্ড করে বসে আছেন, যেটা আসলে আপনার অত প্রয়োজন নাই। আল্টিমেটলি আপনি যখন ইয়েতে দেবেন, প্ল্যাটফর্মে দেবেন, সেখানে আপনার হাইয়েস্ট কত রেজোলিউশনে আপনি রেকর্ড করলে সেটা পারফেক্ট হয়, সেটা আপনাকে ওই যে এডিটিংয়ে যে একটা নলেজ স্কিল আপনার থাকতে হবে আর কি। তো এই বিষয়গুলো ওয়ার্কফ্লোর মাধ্যমে জেনে নেওয়ার প্রয়োজন হচ্ছে এই কারণে, যাতে করে আপনি একটার সাথে আরেকটা সম্পর্ক স্থাপন করতে পারেন। তো মজুরি রিপোর্টারের প্রথমে যেটা করতে হবে সেটা হচ্ছে প্ল্যানিং।
প্ল্যানিংয়ের সাথে থাকবে আপনাকে স্টোরি অ্যাঙ্গেল ঠিক করতে হবে। ওই যে যেটা বলছিলাম, আপনি সাপোজ কক্সবাজার গেলেন, সেখানে কক্সবাজারে আপনি গেলেন, সেখানে আসলে আপনি অনেক বিষয় নিয়ে নিউজ করতে পারেন। কক্সবাজারে আপনি ঈদ উপলক্ষে গিয়ে দেখলেন যে মানুষের হই হুল্লোড়, অনেক গ্যাদারিং পিপল, ক্রাউডিং। তো আপনি চিন্তা করলেন যে এনভায়রনমেন্টাল জার্নালিস্ট, যে সে চিন্তা করলো যে এতগুলা মানুষ আসছে এখানে, কি ধরনের ন্যাচারাল রিসোর্সের ক্ষতি হইতে পারে, এনভায়রনমেন্টের মধ্যে এটা নেগেটিভ ইম্প্যাক্ট কি হইতে পারে, সে এগুলা নিয়ে সে একটা অ্যাঙ্গেলে রিপোর্ট করতে পারে। আবার অনেকে করতে পারে যে এবারের ঈদে কি মানুষের মানে মানুষ কি ঘরমুখ হয়ে আছে, নাকি আসলে মানুষ ট্যুরিজম স্পটগুলোতে যাচ্ছে, মানুষের এই জায়গাটা বিবেচনা করে সে চাইলে বাংলাদেশের মানে পলিটিক্যাল স্ট্যাবিলিটি নিয়েও সে চাইলে একটা নিউজ রিপোর্ট করতে পারে। কেউ চাইলে জিওপলিটিক্যাল বিষয় নিয়ে আলোচনা করতে পারে। কক্সবাজারের এইবার মানুষের কি বলে, মানুষ অনেক বেশি জমায়েত হয়েছে কিংবা ঘুরতে গিয়েছে। আবার এখানে টানটান উত্তেজনা রয়েছে। আবার আপনি যদি সেখানে রিপোর্টার, যে আপনি জার্নালিস্ট, সেখানে যার তার কাছ থেকে যেই যেই সেই প্রশ্ন করে বসতে পারেন যে এইটাতে আমেরিকার আগামী দিনের পদক্ষেপ কি হবে, বা বন্দর যদি দেশের হাতছাড়া হয়ে যায় কি হতে পারে না হতে পারে, এই যে ইত্যাদি। মানে আপনার আসলে নিউজ স্টোরির অ্যাঙ্গেল যদি ঠিক না থাকে, তাহলে আপনি ওখানে গিয়ে তো মানে আপনার মাথায় অনেক ধরনের বিষয় কাজ করতে পারে। তাহলে আপনার দিন শেষে আসলে নিউজ স্টোরিটাই কাভার করা হবে না। কাজে প্ল্যানিংটা অনেক বেশি গুরুত্বপূর্ণ, এবং আপনাকে পটেনশিয়াল সোর্স খুঁজতে হবে। আপনি যে ইনফরমেশন নেবেন, যে ভক্স পপ নেবেন বা যে ইন্টারভিউ নেবেন, সেগুলো রিসোর্স কি ঠিক আছে কিনা সেটা জানতে হবে। পারফেক্ট রিসোর্স থেকে আপনাকে রিসোর্সিং করতে হবে। আপনি আহ, আপনি যদি পরিবেশ বিষয়ক রিপোর্টিং করতে যান, স্টাডি করতে যান, তাহলে আপনাকে অবশ্যই পরিবেশ বিজ্ঞানী বা পরিবেশ সংশ্লিষ্ট যে ব্যক্তিবর্গ আছে তাদের ইন্টারভিউ নিতে হবে, বা যারা পরিবেশ সচেতন আছে তাদের কাছ থেকে আপনি ভক্স পপ নিতে হবে। তো কাজে এইটা একটা মনে রাখার গুরুত্ব দেওয়ার বিষয় প্ল্যানিং এর ক্ষেত্রে। পটেনশিয়াল শর্টস এবং স্ক্রিপ্ট আইডিয়া, এটা আপনাকে স্ক্রিপ্ট আইডিয়াটা আসলে ধরতে গেলে এটা নিয়ে ওয়ার্কশপ করলে কয়েকটা ওয়ার্কশপ আলাদাভাবে করা উচিত, যেখানে শুধু স্ক্রিপ্ট আইডিয়া নিয়ে কথা বলা হবে, যে স্ক্রিপ্টটাকে, এটা নিয়ে অবশ্য আমরা অন্য অ্যাঙ্গেলে অন্য সময় আমরা কিছু কথা বলেছিলাম কন্টেন্ট রাইটিং এর ব্যাপারে। তো পোটেনশিয়াল শর্টস যেটা, সেটা হচ্ছে মোটামুটি যারা আমরা এখানে আছি কিছুটা হলেও বেসিক আইডিয়া আছে যে আপনি কোন ধরনের নিউজের জন্য কি ধরনের শর্ট নেবেন। সেইটা তো আপনাকে আসলে এটা একটা ক্রিয়েটিভিটির ব্যাপার, এটা চিন্তা ভাবনার ব্যাপার। যত বেশি আপনি এগুলো নিয়ে ঘাটাঘাটি করবেন, বিভিন্ন রিপোর্টগুলো যাচাই বাছাই করতে থাকবেন, ততই আপনি বুঝতে পারবেন যে কোন স্টোরিতে আসলে কি ধরনের শর্ট থাকলে সেটা বেশি অডিয়েন্সের কাছে সবচেয়ে বেশি অ্যাট্রাকটিভ হতো, সেটা আপনি বুঝতে পারবেন। প্ল্যানিং এর পরে যেটা করতে হবে সেটা হচ্ছে নিউজ গ্যাদারিং শুরু করতে হবে। নিউজ গ্যাদারিং এর সময় আপনাকে ফার্স্ট হচ্ছে রিসার্চ করতে হবে বিষয়টা নিয়ে, যে টপিকে যে বিষয় নিয়ে আপনি নিউজ স্টোরি তৈরি করতে যাচ্ছেন সেটা নিয়ে রিসার্চ অবশ্যই করতে হবে। রিসার্চ করলে আপনি অনেক ইনফরমেশন পাবেন, অনেক ডেটার প্রয়োজন হবে, ডেটা অ্যানালাইসিসের প্রয়োজন হবে, এবং সেই রিসার্চের সাথে আপনাকে সোর্স খুঁজতে হবে, যেখানে আপনি ফ্যাক্ট চেক করবেন যে ঘটনাটা আপনি যে ন্যারেটিভ দিতে যাচ্ছেন সেই ন্যারেটিভটা আসলে সত্য কিনা, বা সেটার বাস্তবতা কতটুকু, সেটার কোন মানে আপনি যাদের জন্য নিউজটা করছেন তাদের সেটা কি ধরনের কাজে আসতে পারে, তারা সেটার সাথে কিভাবে ইনভলভড আছে, আপনার অডিয়েন্স যারা বা জনগণ যারা, নাগরিক যারা, তারা কিভাবে সেটার সাথে এঙ্গেজড আছে। এগুলো হচ্ছে আসলে নিউজ স্টোরির সাথে রিলেভেন্ট রিসার্চ এবং রিসোর্স ফাইন্ড আউট করা, এবং তারপরে আপনি যে ইনফরমেশন কালেক্ট করছেন সেগুলোকে নোট টেকিংয়ে নেওয়া, তারপরে হচ্ছে সেগুলোর আবারও ফার্দার ভেরিফাই করা ডেটাগুলো ঠিকঠাক আছে কিনা, সঠিক আছে কিনা। এরপর হচ্ছে নিউজ গ্যাদারিং এর পরের ধাপ হচ্ছে শুটিং, স্ক্রিপ্টিং এবং এডিটিং। এই কাজটা মোজো রিপোর্টার যারা তাদের ক্ষেত্রে একজনই হয়তো বা করে, আবার ব্রডকাস্ট জার্নালিস্ট যারা সেক্ষেত্রে দেখা যায় তাদের সাথে পুরো টেলিভিশন হাউজের সবাই কোনো না কোনোভাবে এঙ্গেজ থাকে একটা নিউজ স্টোরির তৈরির পেছনে। সেখানে হতে পারে মানে কি বলে পিসিআর থেকে এমসিআর থেকে শুরু করে সেন্ট্রাল ডেস্ক, বিভিন্ন ধরনের ডেস্ক, নিউজ প্রেজেন্টার, প্যানেল, ভিডিওগ্রাফার, গ্রাফিক্স ডিজাইনার, মানে
বিভিন্ন ক্যাটাগরির মানুষের ইনভলভমেন্ট থাকে। তো কাজেই মজুরি রিপোর্টারদের ক্ষেত্রে এই সব ক্যাটাগরির মানুষেরই কিন্তু নলেজের কিছু কিন্তু ওই একজনের মধ্যে থাকতে হয়, কারণ সে শুটিং করে, স্ক্রিপ্টিং করে, এডিটিং করে এবং দেন পাবলিশ করে। সো তাকে অনেক ধরনের স্কিল রাখতে হয় নিজের মধ্যে। শুট, স্টিল, ফটো, ভিডিও শুটিং করা, মানে শুটিং, স্ক্রিপ্টিং, এডিটিং এর মধ্যে কি কি ধরনের সাব স্টেপ থাকতে পারে, যেমন শুট করা, ফটো, ভিডিও এবং সেগুলোকে এক্সট্রাক্ট করা ফুটেজ থেকে। আপনি তো সব ধরনের ফুটেজ নেবেন না, সব ধরনের শট থেকে আপনাকে বাছাই করে তো নেবেন আপনি। আপনার যে অংশটুকু প্রয়োজন সেই অংশটুকু এক্সট্রাক্ট করতে হবে এবং সেখানে আপনাকে অডিও ক্যাপচারিং দেখতে হবে, সেটার সাথে অডিও আসছে কিনা, না আসলে আপনার আলাদাভাবে আপনি রেকর্ড করছেন কিনা সেটাকে আবার অ্যাড করে দিতে হবে, একটার সাথে আরেকটা যুক্ত করে দিতে হবে। এবং আপনি পিক অথবা ফটো অথবা ভিডিওর জন্য আপনাকে হয়তো বা ক্যাপশন দিয়ে দেয়া লাগতে পারে। টেলিভিশনের ক্ষেত্রে এক ধরনের হিসাব নিকাশ, আবার মাল্টিমিডিয়ার ক্ষেত্রে আলাদা ধরনের বিষয়াদিগুলো। আমরা যেটাকে টেলিভিশনের ক্ষেত্রে বলি স্ক্রল বার, লেখা উঠে, আবার অনেকে এটাকে সুপার বলে কোনো কোনো জায়গায়, হ্যাঁ, অথবা স্টোন বলে। তো আপনাকে বিভিন্ন ধরনের ফুটেজের নিচে রেলিভেন্ট ইনফরমেশন বা টেক্সট আপনাকে যুক্ত করা লাগতে পারে। এবারে ইমেজের হলে সেটা ইমেজ এডিট করতে হতে পারে, অডিও হলে অডিও এডিট করতে হতে পারে, ভিডিও হলে ভিডিও এডিট করতে হতে পারে এবং ফাইনালি সেটাকে আপনাকে ফাইলটাকে একটা নির্দিষ্ট ফরম্যাটে সেভ করতে হবে। তো কাজেই শুটিং, স্ক্রিপ্টিং, এডিটিং এটাও একটা গুরুত্বপূর্ণ স্টোরি বোর্ডের একটা গুরুত্বপূর্ণ অংশ। দেন হচ্ছে ফাইনালি আপনাকে যেটা করতে হবে শেয়ার করা, পাবলিশ করা অথবা ব্রডকাস্টিং করা। শেয়ার করা মানে হচ্ছে আপনি আপনি যে স্টোরিটা নিয়ে এই যে এতক্ষণে যা যা কাজ করলেন সব শেষে ফাইনাল যখন হলো তখন সেটাকে আপনি কোন প্ল্যাটফর্মে আসলে দিতে চাচ্ছেন। বর্তমান সময়ে আমরা দেখতে পাই সোশ্যাল মিডিয়াতে এক ধরনের প্ল্যাটফর্ম আছে, এগুলোকে অনেকে আমরা মাল্টিমিডিয়া প্ল্যাটফর্মও বলে থাকি। আবার ওয়েবসাইটের জন্য আপনার নিউজ কন্টেন্টটাও একটা প্ল্যাটফর্ম হতে পারে, আর যেটাকে ওয়েব প্ল্যাটফর্ম বলতে পারি। দেন হচ্ছে টেলিভিশন বা ইলেকট্রনিক মিডিয়া যেটাকে বলছি, টেলিভিশন রেডিওর জন্য হতে পারে, আবার নিউজ পেপার ম্যাগাজিনের জন্য হতে পারে। তো এই যে আমাদের সামনে বা আমাদের পরিচিত যে ধরনের মাধ্যমগুলো আছে সেগুলোতে আমরা সেটাকে ফাইনালি পাবলিশ করব বা ব্রডকাস্ট করব। সেটা ডিজিটাল প্ল্যাটফর্ম হতে পারে, আর আরেকটা হচ্ছে টেলিভিশন হতে পারে। ডিজিটাল প্ল্যাটফর্ম এবং টেলিভিশনের মধ্যে অনেক পার্থক্য রয়েছে। ডিজিটাল প্ল্যাটফর্মের মধ্যে আবার যেটা আমি এতক্ষণে বলে ফেলছি অলরেডি, ডিজিটাল প্ল্যাটফর্মের মধ্যে একটা ওয়েব, সোশ্যাল মিডিয়া, হ্যাঁ, মাল্টিমিডিয়া, এগুলো কিন্তু কয়েকটা ভাগে ভাগ করা যেতে পারে। টেলিভিশনের ক্ষেত্রে আবার একটা ডিজিটাল প্ল্যাটফর্মের ক্ষেত্রে আপনি নিউজ পেপারকে ফেলতে পারবেন কিনা। হ্যাঁ, বলা হয় যে নিউজ পেপারকে, ম্যাগাজিনকে প্রিন্ট মিডিয়া বলা হয়। তো প্রিন্ট মিডিয়া বলা হলেও নিউজটা প্রিন্ট হয়ে কাগজে বের হওয়ার আগ মুহূর্ত পর্যন্ত সেটাকে কিন্তু আপনাকে ওই যে যেটা আমরা যে পিডিএফ ভার্সন বলেন অথবা যেই ভার্সনই বলি, মানে সেটা সফট কপি যখন হয় আর কি, সফট কপিটা কিন্তু ডিজিটাল প্ল্যাটফর্মেই হয়। তারপরে এটাকে আমরা প্রিন্ট করে বের করি। তো এটাও ধরতে গেলে ডিজিটাল প্ল্যাটফর্ম থেকেই বের হয়, এটাও ওইটার একটা সেগমেন্ট বা পার্ট বলা যেতে পারে। আর টেলিভিশনের সাথে রেডিও সহ আরও অন্য যে ডিভাইসগুলো আছে যেগুলো অন এয়ার হয়, বা যেগুলো স্যাটেলাইট টেলিভিশন আমরা যেগুলোকে বলি, বা স্যাটেলাইট প্ল্যাটফর্ম, তো সেখানেও আমরা পাবলিশ কিংবা ব্রডকাস্ট করতে পারি। এবার আসে আপনাদেরকে মজুরি রিপোর্টারদের আসলে কেন গুরুত্ব, কেন প্রয়োজন সেটা নিয়ে আল জাজিরিয়ার একটা এক্সপেরিয়েন্স এখানে শেয়ার করছে। যে প্রায় 2012-র দিকে যখন আল জাজিরা প্রথম মানে ইংলিশে নিউজ কাভার করছিল, মানে শুরু করছিল প্রথম, তখন সিরিয়ার একটা নিউজ রিপোর্টিং এর জন্য তারা চেষ্টা করছিল, কিন্তু সেখানে নিষিদ্ধ ছিল। সিরিয়ান গভর্নমেন্ট, তৎকালীন গভর্নমেন্ট আল জাজিরার সেখান থেকে ইয়েটা ব্রডকাস্টিংটা নিষিদ্ধ ঘোষণা করে। পরে তারা যেটা করে সেটা হচ্ছে গিয়ে আন্ডার কাভারে যায় এবং সেখানে আন্ডার কাভার জার্নালিস্ট যারা আছে তাদের, এই যে মোবাইল জার্নালিস্ট হিসেবে তারা সেখানে গিয়ে তারা খুবই গুরুত্বপূর্ণ নিউজ কালেক্ট করে নিয়ে আসে, বিভিন্ন ভিডিও ফুটেজ নিয়ে আসে যেগুলো পরবর্তীতে অন এয়ার হয়। এবং এটা আল জাজিরার জন্য কিন্তু খুব বেশি গুরুত্বপূর্ণ ছিল এবং যথেষ্ট সুনাম অর্জন করেছিল আল জাজিরা এই ক্ষেত্রে।
এখানে আল জাজিরা একটা লিঙ্ক দিয়ে দিচ্ছে, আপনারা চাইলে এই লিঙ্কটা কপি করে অথবা আল জাজিরার আপনারা গুগল সার্চ করেও দেখে নিতে পারেন। আসলে তৎকালীন সময় অর্থাৎ 2015 সালের যে ভিডিওটা রেকর্ড করা হয়েছে সেখানে একজন মোবাইল জার্নালিস্টের একটা কনফারেন্স ছিল মোবাইল জার্নালিজমের। সেই কনফারেন্সে একজন একটা ভিডিও করছিল, সেটার একটা লিঙ্ক দেওয়া আছে।